নমস্কার বন্ধুরা। তো সিটেট ফেব্রুয়ারি 26-এর 7ই ফেব্রুয়ারি যে পেপারটা হয়েছিল, তো সেই পেপারটা ডিসকাস করছিলাম। তো এই পেপারের ফার্স্ট পার্টটা কিন্তু অলরেডি ডিসকাস হয়ে গেছে, তো যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আজকে দেখো 9 নম্বর কোশ্চেন থেকে ডিসকাস করব। এটা হলো সিডিপির পার্ট, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। দেখো কি বলেছে, ভালো করে পিওয়াইকিউগুলো অ্যানালিসিস করলে অনেকটাই কোশ্চেনের কিন্তু আইডিয়া পেয়ে যাবে, এবং মানে যত সলভ করবে তত তাড়াতাড়ি কিন্তু কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে পারবে, এবং টাইম ম্যানেজমেন্ট যদি প্রপার করতে পারো তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করতে পারবে। আচ্ছা শোনো, দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ওয়ে টু প্রমোট ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম। এর মধ্যে কোনটা ডাইভার্সিটি, ক্লাসরুমের মধ্যে যদি ডাইভার্সিটি প্রমোট করতে চাই সেইটাতে কোনটা তোমার নট, কোনটা পসিবল ওয়ে নয়। এনকারেজিং স্টুডেন্টস টু এক্সপ্রেস দেয়ার ইউনিক আইডেন্টিটিস অ্যান্ড কালচার্স, মানে স্টুডেন্টদের এনকারেজ করবো যাদের তাদের ইউনিক আইডেন্টিটি এবং কালচারটাকে কিন্তু এনকারেজ করা। আচ্ছা, অ্যাডাপ্টিং বিহেভিয়ার বেসড অন স্টিরিওটাইপিং স্টুডেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড কালচার্স, মানে যে স্টুডেন্টস আছে তাদের যে স্টিরিওটাইপের যে ব্যবহারটা তাদের ব্যাকগ্রাউন্ড বা কালচার থেকে চলে এসেছে সেটাকে অ্যাডাপ্ট করাটা। প্রোভাইডিং অপরচুনিটিস ফর স্টুডেন্টস টু ইন্টারাক্ট উইথ ইন্ডিভিজুয়াল ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড কালচার্স, মানে অপরচুনিটি বা সুযোগ দিব স্টুডেন্টদের কী করার জন্য, একে অপরের সাথে ইন্টারাক্ট করবে যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এবং কালচার থেকে এসেছে। আর একটা কী বলেছে, ইনকর্পোরেটিং এ ভ্যারাইটি অফ পার্সপেক্টিভস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইন দ্য কারিকুলাম, মানে ইনকর্পোরেট করবে বিভিন্ন রকম পার্সপেক্টিভ এবং এক্সপিরিয়েন্স যেগুলো আমাদের থাকে সেগুলো কারিকুলামে ইনকর্পোরেট করব। আচ্ছা, এগুলোর মধ্যে দেখো আমাদের কিন্তু নট অপশন দেখতে হবে। এবার আমাদের দেখতে হবে পজিটিভ অপশনগুলো কোনগুলো। এনকারেজিং স্টুডেন্টস টু এক্সপ্রেস দেয়ার ইউনিক আইডেন্টিটি এবং কালচারটা যেটা আছে তাদের ইউনিক, সেটাকে এনকারেজ করবো। এটা তো ভালো, এটা তো পজিটিভ কথা, তাই না? তারপর বলছে অ্যাডাপ্টিং বিহেভিয়ার, যদি আমরা ওই বিহেভিয়ারটা যদি অ্যাডাপ্ট করি স্টিরিওটাইপ বিহেভিয়ারটা অ্যাডাপ্ট করলে কিন্তু ওটা আমরা স্টিরিওটাইপই করছি না, তো এইটা কিন্তু সেইভাবে পজিটিভ আসছে না, এটা কিন্তু নেগেটিভ আসছে, তাই না? আচ্ছা, বাকি দুটো অপশান চেক করে নিই। অপরচুনিটি দিব, বিভিন্ন রকম কালচারের বিষয়ে সেগুলো ইন্টারাক্ট করবে। হ্যাঁ, এটা তো ভালো, কারণ একটা কালচার এখানে থাকছে না, বিভিন্ন রকম কালচারের যদি হয় তাহলে তারা অপরচুনিটি পেলে অন্যান্য কালচারের বিষয়গুলোও জানতে পারবে। এবার তারপর বলেছে ইনকর্পোরেটিং ভ্যারাইটি অফ পার্সপেক্টিভ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, অনেক কিছু যদি এক্সপিরিয়েন্স এবং পার্সপেক্টিভ যদি কারিকুলামে অ্যাড করি সেটাও ভালো, তাহলে এটাও পজিটিভ। তাহলে আলটিমেটলি কোন অপশানটা কি হচ্ছে, এই যে এই 2 নম্বর অপশানটা কিন্তু নেগেটিভ। তাই 2 নম্বর অপশানটা যেহেতু নেগেটিভ, তাই নেগেটিভের ভাই নেগেটিভ, তাই জন্য কিন্তু 9 নম্বর কোশ্চেনের কিন্তু 2 নম্বর অপশানটা কিন্তু ঠিক হয়ে যাবে। বোঝা গেল? নট, তাই এটাও নটের এটাও নেগেটিভ। তো এইভাবে করে করবে, পজিটিভ অপশানগুলো যদি এলিমিনেট করি তাহলে নেগেটিভ অপশান বেরিয়ে যাবে। তারপর নেক্সট 10 নম্বরটা দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ম্যাচ অফ লার্নিং ডিসেবিলিটি অ্যান্ড চ্যালেঞ্জ কজড বাই ইট। এবার এখানে কিছু ম্যাচ দেওয়া আছে, কোনটা কি, ডিসগ্রাফিয়া ইম্প্যাক্টস ফাইন মোটর স্কিল অ্যান্ড স্পেলিং। ডিসগ্রাফিয়াতে কী হয়, ফাইন মোটর স্কিল যেটা আমাদের সূক্ষ্ম যে লেখার ক্ষেত্রে ব্যবহার করি সেটা বলা আছে। ডিসলেক্সিয়া বলেছে অ্যাবিলিটি টু লার্ন নাম্বার অ্যান্ড অ্যারিথমেটিক, মানে অ্যারিথমেটিক বা নম্বর এগুলো তো অঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডিসপ্র্যাক্সিয়া ইম্প্যাক্ট অ্যাবিলিটি টু সি হিয়ার অ্যান্ড টক, কথা বলা শোনা এগুলোর ক্ষেত্রে। আর ডিসক্যালকুলিয়া বলেছে রিড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। এবার দেখো কারেক্ট আমাকে বলেছে, আচ্ছা ডিসক্যালকুলিয়া মানে কিন্তু ক্যালকুলেশন, ক্যালকুলিয়ার মধ্যেই আছে, তাহলে ক্যালকুলিয়া এখন তো রিড আর ল্যাঙ্গুয়েজ তো আসবে না, তাই না? ক্যালকুলেশন হচ্ছে না। তারপর ডিসপ্র্যাক্সিয়া হেয়ার সি এটাও আসছে না। তারপরে দেখো ডিসলেক্সিয়া আমরা জানি কি, ডিসলেক্সিয়াতে কি হয়, রিডিং ডিসঅর্ডার। এটা তাহলে রিডিং এখানে নম্বরে বলেছে, এটা তো ক্যালকুলেটর অপশান বলেছে, তাহলে বাকি থাকলো কি ডিসগ্রাফিয়া। তাহলে ডিসগ্রাফিয়াটা এবার দেখো, এবার ডিসগ্রাফিয়াটা কি বলছে, ইম্প্যাক্টস ফাইন মোটর স্কিলস অ্যান্ড স্পেলিং। এবার ডিসগ্রাফিয়া আমরা জানি কি রাইটিং ডিসঅর্ডার, কি ডিসঅর্ডার রাইটিং, তাহলে রাইটিং যদি ডিসঅর্ডার হয় স্বাভাবিক, আমরা তো এখানে ফাইন মোটর স্কিলই ইউজ করছি না রাইটিং, এই যে আমি তোমাদের লিখে এইভাবে দেখাচ্ছি, তাহলে এগুলোতে ফাইন মোটর স্কিলই ব্যবহার করছি, পেন ধরছি, তাহলে এই ফাইন মোটর স্কিলটা কিন্তু রাইটিংয়ে ব্যবহার হয়, এবং স্পেলিংও সমস্যা হয়, যদি লিখতেও সমস্যা সে স্পেলিংয়ের ক্ষেত্রে সমস্যা হতেই পারে। তাই জন্য কিন্তু 10-এ কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে, ডিসগ্রাফিয়া।
বুঝে গেল? এই পার্টগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে এবং বারে বারে কোশ্চেন আসে একই টাইপের। তো এই ধরনগুলো যদি একবার ক্লিয়ার থাকে, ডিসগ্রাফি আর ডিসলেক্সিয়া দেখবে এবারও আসছে কিছু না কিছু, কিন্তু সেম থাকে না, কিন্তু ওর মধ্যেই থাকে। বুঝে গেল? তারপর দেখো স্টুডেন্ট স্ট্রাগলিং উইথ অটিজম, অটিজমের ক্ষেত্রেও থাকে, অটিজমও প্রচুর কাছে। আই কন্ট্যাক্ট ডিউরিং কনভারসেশন, ফ্যামিলি অ্যান্ড প্রেডিক্টেবল রুটিন, র্যাপিড ট্রানজিশন বিটুইন অ্যাক্টিভিটিস, কমিউনিকেশন উইথ স্ট্রেঞ্জার্স। অটিজমে আমরা নর্মালি জানি যে এক জায়গায় বাচ্চা কিন্তু বসে থাকতে পারে না, স্ট্রিক্টলি যেটা রুটিনটা ফলো করতে পারে না। তাহলে এখানে আমার অটিজমটা তার স্ট্রাগল হবে যে প্রেডিক্টেবল রুটিনটা ঠিকঠাক করে ফলো করতে পারবে না। এটা কিন্তু বেস্ট আনসার। কমিউনিকেশনের ক্ষেত্রে সেরকমটা প্রবলেম হয় না, কিন্তু মেনলি এখানে রুটিনটা। বুঝে গেল? নেক্সট দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট অ্যাবাউট গিফটেড চিলড্রেন। গিফটেড চিলড্রেনের ক্ষেত্রে কোনটা কারেক্ট নয়? চিলড্রেন ক্যান বি গিফটেড ইন মোর দ্যান ওয়ান কাইন্ড অফ ইন্টেলিজেন্স। তারপর gifted children are born with extraordinary ability potential that need to be nurtured. Gifted children have lower sense of curiosity and poor imagination skills. Children can be gifted at different levels and some can have some kind of disability also. এবার দেখো নট মানে নেগেটিভ অপশন দেখতে হবে আমাদের। চিলড্রেন ক্যান বি গিফটেড মোর দ্যান ওয়ান কাইন্ড অফ ইন্টেলিজেন্স, একের বেশি বিভিন্ন রকম ইন্টেলিজেন্স থাকতে পারে। হ্যাঁ ঠিকই আছে। চিলড্রেন আর বর্ন এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটিস অ্যান্ড পোটেনশিয়াল, হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি থাকে এবং নার্চার করার দরকার হতে পারে, ঠিকই আছে। লোয়ার সেন্স অফ কিউরিয়াসিটি, দেখো এই অপশানটা দেখো, যদি আমাদের লোয়ার সেন্স অফ কিউরিয়াসিটি হয় সেইটা তো গিফটেড বলবো না, তাই না? ইমাজিনেশনও যোগ করতে পারবে না। গিফটেড মানে কি, তার মেন্টালিটিটাই একদম মানে খুব হাই থাকবে, তাহলে তার সব সময় কিন্তু লোয়ার সেন্স না কিউরিয়াসিটি, সব বিষয়ে জিজ্ঞাসা বেশি থাকবে। তাদের ইমাজিনেশন স্কিলটাই কিন্তু তারা রকেট বিষয়ে বা আদার্স থিংয়ের বিষয়ে কিন্তু ইমাজিনেশনটা বেশি করতে পারবে, তাই না? তাহলে সেগুলো কিন্তু গিফটেড চিলড্রেনের বৈশিষ্ট্য, কিন্তু এখানে নেগেটিভ বলছে, তাই না? তাহলে এইটাই বোঝা যাচ্ছে নেগেটিভ। এবার আগে দিয়ে দুটো বললামই পজিটিভ। এবার 4 নম্বরটাও দেখে নিই, গিফটেড দ্যাট ডিফারেন্ট লেভেল অ্যান্ড ক্যান হ্যাভ সাম কাইন্ড অফ ডিসেবিলিটি। অন্য ডিসেবিলিটিও থাকতে পারে, কিন্তু বিভিন্ন লেভেলের গিফটেড হতেই পারে। যেমন ওই যে একটা সিনেমা ছিল তারে যেমন পারে, তারে যেমন পারে কি ওখানে দেখাচ্ছিল যে যে ছেলেটা ছিল ও কিন্তু গিফটেডই ছিল, কারণ ও এত সুন্দর ইমাজিনেশন করে কিন্তু পেন্টিংটা করেছিল। তো ওর ক্ষেত্রে ওইটা গিফটেড, কিন্তু তার একটা ডিসেবিলিটি, মানুষে হয়তো দূর থেকে বুঝতে পারছিল না, এটা তাদের সমস্যা, কিন্তু সে কিন্তু গিফটেড ছিল। তো এইখানে নেগেটিভ কোনটা? লোয়ার সেন্স অফ কিউরিয়াসিটি অ্যান্ড পুওর ইমাজিনেশন স্কিল, তাহলে এটাও নেগেটিভ, তার এটাও নেগেটিভ বলেছে, তাহলে নেগেটিভের হয় নেগেটিভ হলো। তাহলে কোন অপশানটা কারেক্ট হয়ে যাবে? 3 নম্বরটা। তাহলে গিফটেড চিলড্রেন, দেখো কোশ্চেন অ্যানালিসিস করার একটা মানে কি বলো তো, এখানে যদি শুধুমাত্র আনসার বলে দিই যে হ্যালো দেখো গাইজ এখানে গিফটেড চিলড্রেন বলেছে, এর আনসার হয়ে যাবে 3, হয়ে গেল, তাহলে কিন্তু কোশ্চেন অ্যানালিসিস হলো না। এবার অ্যানালিসিস যেহেতু এখানে করছি মানে এক একটা মানে অপশানকে ডিটেলিংভাবে বলছে। এবার একটাই কারণ এটার, একটা অপশানের মধ্যে কিন্তু তুমি অনেক কিছু ইনফরমেশন পাচ্ছ। যেমন এখানে গিফটেড চিলড্রেন বলেছে কোনটা নয়, এবার নয় হিসাবে জানতে গেলেও আমাকে জানতে হচ্ছে যে গিফটেড চিলড্রেনের অনেকটা কী বললাম, এখানে কিন্তু ক্যারেক্টারিস্টিক অলরেডি জানা হয়ে গেল। এবার কোশ্চেন অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু এক টাইপের রিভিশন হয়, তাই না? এখানে যেগুলো জানা থাকে না সেগুলোও জানা যায় অপশানের মাধ্যমে, আবার কিছু শেখাও যায়। তো এই জন্য কোশ্চেন অ্যানালিসিস করলে ডিটেলিং অ্যানালিসিস করি এই কারণে, যাতে প্রত্যেকটা অপশান থেকে আলাদা আলাদা কনসেপ্ট আসে। এক একটা অপশান থেকে যদি এক একটা কনসেপ্ট থাকে, সেই কনসেপ্টগুলোকেই ভালো করে যদি রিভিশন করো, আর এইভাবে যদি যে কটা পিওয়াইকিউ আছে, এর আগের ভিডিওতে 8 ফেব্রুয়ারি করেছি, এটা 7 ফেব্রুয়ারি, এবং পুরোনো পিওয়াইকিউগুলো অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, তার একটা প্লেলিস্ট আছে, তো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো ওইভাবে যদি ডিসকাস করে পড়ো তাহলে অটোমেটিক্যালি কিন্তু অপশানগুলো থেকেই কোশ্চেন পাবে। বোঝা গেল? দেখো 13 নম্বরটা বলেছে কি, ইরোর অ্যানালিসিস বাই স্টুডেন্টসের ইরোর অ্যানালিসিস হলে কি হচ্ছে, আমরা এই যে ভুল, আচ্ছা আমার ধরো এই পরীক্ষাটাতে হলো দিতে নিলাম, এখানে অপশান ভুল একটা হয়ে গেল, তাহলে আমি ভুল হলো, কিন্তু পরের বার সেই ভুলটা করলাম না, পরের বার দেখলাম আমার কোথায় ভুল হচ্ছে সেইটা অ্যানালিসিস করলাম। তো এই যে এই ভুলটা করছি, অ্যানালিসিস যেটা করছি, তাহলে ইরোর অ্যানালিসিসটা কী কাজে লাগে? আমরা এগুলো বেসিক দেখি যে আমরা একটা ভুল হলে সেটা অ্যানালিসিস করি, যে এইটাই কোশ্চেন ফ্রেম করেছে যে ইরোর অ্যানালিসিসে কী হয়। হিন্ডাস মেটাকগনিটিভ স্কিলস অফ স্টুডেন্টস ইজ এ, তারপর ফুটাইল অ্যাক্টিভিটি,
in process of learning, supports students in retaining their learning, creates further gaps in students understanding. মেটাকগনিটিভ স্কিলে বাধা দেয়। তারপর বলেছে দেখো বাধা তো কোনোদিনই দেয় না, তাই না? ইরোর অ্যানালিসিস করলে কি আমরা বলি না ভুল থেকে শিখি, তাহলে যদি অ্যানালিসিসই না করি আমি জানবোই না যে কোনটা ভুল হচ্ছে, আর ভুল কেন হচ্ছে সেটা যদি না জানি ঠিকটাও আসবে না, তাহলে এটা তো এমনিই নেগেটিভ, তাই না? তারপর বলেছে শুধুমাত্র একটা ফুটাইল অ্যাক্টিভিটি। তবে সাপোর্ট স্টুডেন্ট রিটেনিং দেয়ার লার্নিং, সব থেকে পজিটিভ অপশন কোনটা? ক্রিয়েট ফার্দার গ্যাপ। দেখো ফার্দার গ্যাপ তৈরি করবে, গ্যাপও তৈরি করে না, কিন্তু এটাও কিন্তু নেগেটিভ অপশন। স্টুডেন্টদের কিন্তু লার্নিংয়ের ক্ষেত্রে সাহায্য করে, তাই না? এটাই বেশি পজিটিভ। শুধুমাত্র একটা হলো ফুটাইল মানে নিরর্থক গতিবিধিও নয়। তাহলে বেস্ট অপশন কোনটা এখানে? যে সাপোর্ট স্টুডেন্টস ইন রিটেনিং দেয়ার লার্নিং। এটা ইরোর অ্যানালিসিস করার পরে কিন্তু আমরা সেটাই কিন্তু ডিটেলভাবে শিখতে পারছি। তাহলে ইরোর অ্যানালিসিসটা কিন্তু আমাদের খুব দরকার। তো এইগুলো বেসিক কোশ্চেন, এগুলো কিন্তু কোশ্চেন ফ্রেম এমন নয়, কিন্তু বেসিক কোশ্চেন থাকলেও আমরা অনেক ক্ষেত্রে কনসেপ্টটাকে ভালো করে না জেনে তাড়াহুড়ো করে উত্তর করি, সেটা করা যাবে না। দেখো তারপর 14 নম্বর কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং ডিক্লারেটিভ নলেজ অ্যান্ড প্রসিডিউরাল নলেজ। এই দেখো ডিক্লারেটিভ আর প্রসিডিউরাল। আচ্ছা ডিক্লারেটিভ কথাটাতেই বোঝা যাচ্ছে শুধুমাত্র ডিক্লারেশন আমরা দিই না, কোনো প্রজেক্টের ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কী দিই? ডিক্লারেশন দিই যে আমি এই কাজটা করলাম, এই সেই এরকম। আর প্রসিডিওর মধ্যেই মানে প্রসেস বোঝাচ্ছে। একটা যদি ফর্ম ফিল আপ হয়, সিটেটের ফর্ম ফিল আপ যদি করি তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে, তাই না? একটা প্রথমে যদি রেজিস্ট্রেশন করি তারপরে আমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবো, এভাবে স্টেপ বাই স্টেপ, তাহলে এটা একটা প্রসেস, তাই না? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখি। ডিক্লারেটিভ নলেজ ইজ অলসো নোন অ্যাজ অ্যানালিটিক্যাল নলেজ, প্রসিডিউরাল নলেজ ইজ জেনারেলি প্রসেস ওরিয়েন্টেড ইন নেচার। তারপর প্রসিডিউরাল নলেজ টেলস দ্য ফ্যাকচুয়াল নলেজ অ্যাবাউট সামথিং। তারপর বলেছে ডিক্লারেটিভ নলেজ এমফাইজেস হাউ টু ডু সামথিং। আচ্ছা ডিক্লারেটিভ বললাম যেটা শুধুমাত্র ঘোষণার কথা, প্রসেস মানে যেখানে কাজটা বোঝা যাবে। ডিক্লারেটিভ অ্যানালিটিক্যাল নলেজ, আচ্ছা মানলাম। তারপরে বলেছে প্রসিডিউরাল নলেজ ইজ জেনারেলি প্রসেস ওরিয়েন্টেড। দেখো প্রসেস ওরিয়েন্টেডই, হ্যাঁ কারণ প্রসেস সম্পর্কে এটা তো পজিটিভ। তারপর বলেছে প্রসিডিউরাল নলেজ ফ্যাকচুয়াল নলেজ, না ফ্যাকচুয়াল নলেজ তো নয়, কারণ প্রসিডিউরাল ওখানে প্রসেস বলছি, শুধুমাত্র ফ্যাক্ট তো বলবো ডিক্লারেটিভে। ডিক্লারেটিভ নলেজে দেখায় হাউ টু ডু সামথিং, হাউ টু ডু তো এটা প্রসিডিউরাল কারণ এটা প্রসেস। ডিক্লারেটিভ তো বলবো না যে কি করে করব, নর্মাল ঘোষণা করব, তাহলে এটাও নেগেটিভ। এবার ডিক্লারেটিভকে অ্যানালিটিক্যাল নলেজও বলি না, কারণ ডিক্লারেটিভ মানে শুধুমাত্র ডিক্লারেশন, অ্যানালিটিক মানে কি অ্যানালিসিস, এই যেমন এটাও অ্যানালিসিস করা মানে তার ডিটেলিং আমরা করছি। ডিক্লারেটিভ তো ডিটেল করছি না, প্রসিডিউরাল, তাহলে এটাও নেগেটিভ। তাহলে বেস্ট অপশন কোনটা হয়ে যাবে? যে প্রসিডিউরাল নলেজ ইজ জেনারেলি প্রসেস ওরিয়েন্টেড ইন নেচার। তাহলে এটা শুধু প্রসেস যেটাকে বোঝাবো সেটাই হলো প্রসিডিউরাল, নামের মধ্যেই আছে, তাই না? এই কোশ্চেনটা এমনি কিন্তু বোনাস মার্কের মতো। নেক্সট দেখো কি বলেছে কন্টেন্টস হুইচ রিকোয়ার অ্যান এক্সটেনশন অর মডিফিকেশন অফ এক্সিস্টিং কগনিটিভ স্ট্রাকচারস টেক টাইম ফর লার্নিং অ্যান্ড রিটেন ফর। দেখো কন্টেন্ট যেটা হলো এক্সটেনশন দরকার হয় বা মডিফিকেশান হয় যে কগনিটিভ স্ট্রাকচারের জন্য, সেটার জন্য কত টাইম নেয়? লার্নিংয়ের জন্য স্বাভাবিক শর্ট টাইম তো নেবে না, তাই না? লং টাইমই নেবে। আর তারপর রিটেন ফর কতদিন পর্যন্ত থাকে? লং ডিউরেশনেই থাকে। তাহলে কন্টেন্ট যেটা আমরা যদি কোনো কিছু বুঝতে চাই সেটা লার্নিংয়ের জন্য লং টাইম নেবে এবং থাকবেও কতদিন? লং ডিউরেশনের জন্যই। বোঝা গেল? দেখো তারপরে কোশ্চেনটা একটা অ্যাজারশন দিয়েছে, একটা রিজন দিয়েছে। বলেছে কি অ্যাজারশনটা? টিচার শুড এনকারেজ চিলড্রেন টু ফোকাস অন কোশ্চেন সাচ অ্যাজ হোয়াট ইজ মাই লার্নিং গোল অ্যান্ড হোয়াট ডু আই নিড টু ডু টু গেট দেয়ার। মানে টিচারের এই বিষয়ে এনকারেজ করা উচিত, উৎসাহ দেওয়া উচিত বাচ্চাদের, যেটা তারা ফোকাস করবে কোন কোশ্চেনে, আমার লার্নিং গোল কী এবং আমার এটাকে পাওয়ার জন্য কী করা দরকার। দেখো এই কথাটা সত্যি, এই যে তুমি যদি সিটেটের এক্সামটা দাও তাহলে তোমার যে টিচাররা তারা হয়তো আমাকে বলবে যে তুমি কিভাবে এটা ফোকাস করো যে তোমার লার্নিং গোল কোনটা। সিটেট পাস করা এটা কি তোমার লার্নিং গোল? এবং সিটেট পাস করতে গেলে তোমাকে কি কি দেখতে হবে, কোন কোন পার্টগুলো পড়তে হবে, কোন কোন চ্যানেল থেকে পড়তে হবে। অনেকে ব্যাচ নেয়, আবার অনেকে ফ্রি পড়ে, তো কিভাবে কি প্রিপারেশনটা করব, কিভাবে কি প্র্যাকটিস করব, কি মক টেস্ট দেবো। তো এই ধরনের ভাবনা চিন্তা করলে তবে তো তোমার লার্নিং গোলটা ফুলফিল হবে, তাই না? তাহলে টিচারের এটাই করা উচিত, এনকারেজ করা উচিত। তাহলে তো এটা পজিটিভ কথাই বলেছে, এটা ট্রুই বলেছে।
তবে রিজনটা কি দিয়েছে দেখো, হোয়েন স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড হাউ টু সেলফ অ্যাক্সেস দেয়ার ওয়ার্ক পারফরমেন্স দে ক্যান ইউজ দিস আন্ডারস্ট্যান্ডিং টু হেল্প দেমসেলফ লার্ন অ্যান্ড প্রোগ্রেস। যখন স্টুডেন্টরা তাদের নিজের সেলফ অ্যাক্সেস বুঝবে, সেলফ অ্যাসেস করবে, তাদের পারফরমেন্স বিষয়ে যদি তুমি নিজের যদি অ্যাসেসমেন্ট করো এবং তারপরে সেইটা হেল্প করবে তোমাদের যে কতটা লার্ন হচ্ছে এবং কতটা প্রোগ্রেস হচ্ছে। যদি ধরো এবার সিডিপি পিওয়াইকিউ সলভ করতে নিয়ে কোনো পার্টটা সমস্যা হচ্ছে, বা কেন সমস্যা হচ্ছে, নিজের কোন কোন জায়গায় ভুল হচ্ছে, বা কারো যাদের ম্যাথ ব্যাকগ্রাউন্ড থাকে, ম্যাথ সায়েন্সে হয়তো অনেক দিন প্র্যাকটিস নেই, এবার তার জন্য ম্যাথের অনেক কোনো ফর্মুলা ঠিকঠাক হচ্ছে না, তাহলে সেই জায়গাগুলো যদি ঘাটতিগুলো বুঝতে পারবে এবং তারপরে কী হবে সেটা কতটা প্রোগ্রেস হচ্ছে, কতটা আগের বার হয়তো অনেক অ্যাটেম্প দিয়েছে, কয়েক নম্বরের জন্য হয়নি, তো এই প্রোগ্রেসগুলো কিন্তু সে নিজের যদি সেলফ অ্যাসেস করে তাহলে কিন্তু বুঝতে পারবে। তাহলে এটাও ট্রু। আর এই বিষয়ে কিন্তু কথা বলেছে, দেখো আমাদের দেখতে হয় যে অ্যাজারশন রিজন ট্রু হলে অ্যাজারশনটি কি সঠিক রিজন, তাহলে এটা তো বলেছে যে হ্যাঁ টিচারের ওই বিষয়ে এনকারেজ করা উচিত তার লার্নিং গোল ফুলফিল করার জন্য। এবং কেন, কারণ যদি স্টুডেন্ট নিজে নিজে বোঝে তাহলে অবশ্যই সে নিজের প্রোগ্রেসটা করতে পারবে। তাহলে এখানে কিন্তু বেস্ট আনসার কী হয়ে যাবে, বোথ এ অ্যান্ড আর ট্রু, কিন্তু নট হবে না, তারপরে এ ট্রু আর ফলস হবে না, বোথও ফলস হবে না, কোনটা হবে, বোথ এ অ্যান্ড ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বুঝে গেল? এভাবে করলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু করতে পারবে। তারপরটা দেখো, ইন গাইডেড ডিসকভারি অ্যাপ্রোচ অফ লার্নিং, যেটা গাইডেড ডিসকভারি অ্যাপ্রোচ যেটা লার্নিং আছে সেখানে কি হয়, নো প্রায়ার প্ল্যানিং অর প্রিভিয়াস নলেজ ইজ রিকোয়ার্ড, অপরচুনিটিস আর প্রোভাইডেড টু লার্নার্স টু কনস্ট্রাক্ট নলেজ ফর দেম, টিচার অ্যাক্ট অ্যাজ ডিটেক্টর অ্যান্ড লার্নার্স অ্যাক্ট অ্যাজ লিসেনার, লার্নার্স আর লেফট অন দেয়ার ওন উইদাউট এনি কাইন্ড অফ ইনভেনশন বাই টিচার। আচ্ছা, ডিসকভারি মানে কি, আমরা দেখো বলে খোঁজ করে না, ডিসকভার করা, কিছু আবিষ্কার করা, তাহলে আমরা যেখানে ঠিকঠাক করে আবিষ্কার করতে গেলে আমাদের এই দিকে দেখতে হবে, ঠিকঠাক করে খোঁজ খবর নিতে হবে, তাই না? তাহলে সেখানে খোঁজ খবর নিয়ে যে লার্নিংটা হবে সেটা কোনটা, দেখো নো প্রায়ার প্ল্যানিং, এবার কোনো প্রায়ার প্ল্যানিং দরকার হচ্ছে না বা প্রিভিয়াস নলেজ দরকার হচ্ছে না। আচ্ছা, একটা সিআইডি যে ওরা যে একটা খুনিকে কী করে, একটা খুঁজতে গেলেও তাদের কিন্তু কি হয়, আগে থেকে একটা প্ল্যান করতে হয়, এই জায়গায় গেলে এই জিনিসটা পাবো, এই জিনিসটা পাবো, বা প্রিভিয়াস নলেজের যে ক্রিমিনাল রেকর্ড থাকে সেই ক্রিমিনাল রেকর্ড দেখে যে এই ধরনের এরাই কি এই কাজটা করেছে নাকি, তো এই প্রিভিয়াস নলেজটা কিন্তু দরকার হয়, আমরা সেটা সবাই জানি। তাহলে ডিসকভারি লার্নিংয়ে প্রিভিয়াস নলেজ দরকার হয় না, এটা কি সঠিক অপশান? তাহলে নয়। অপরচুনিটিস আর প্রোভাইডেড টু লার্নার্স টু কনস্ট্রাক্ট নলেজ ফর দেম, হ্যাঁ অপরচুনিটি প্রোভাইড করা দরকার যাতে তারা নিজস্ব নলেজ তৈরি করতে পারে, এটা তো ঠিকই আছে, এটা তো পজিটিভই। হচ্ছে টিচার অ্যাক্ট অ্যাজ ডিটেক্টর অ্যান্ড লার্নার অ্যাকসেপ্ট লিসেনার, টিচার এখানে ডিটেক্টর হিসেবে কাজ করবে। চায়নাতে যেরকম দেখবে ডিটেক্টরশিপ চলে, তাই না, চায়নাতে, তাহলে ওখানে শুধুমাত্র চায়নার লোকেরা যা মানে কিংয়ের উপর কিং হতেই থাকবে, আর লোকেরা শুধুমাত্র এমনি যা বলবে তাই শুনবে। তাহলে এখানে টিচার আর স্টুডেন্টও তাই, যে টিচার বলবে আমি ক্লাসের, আমি হলো রাজা, আমি সব, তাহলে তোমরা খালি শুধু শুনবে, তাহলে তাই না, এটাও তো তাহলে নেগেটিভ অপশান। তো বলছে লার্নার্স আর লেফট অন দেয়ার ওন উইদাউট এনি কাইন্ড অফ ইন্টারভেনশন, এবার নিজেরা হলো লার্নাররা শিখবে কিন্তু কিছু কিছু জিনিসের তো সমস্যা হতেই পারে, তো সেখানে কোনো একবারে টিচার কোনো ইয়ে করবে না, তো তাহলে টিচার আবার কিসের জন্য, টিচার তাহলে দরকারই ছিল না, তাই না? তাহলে এখানে বেস্ট অপশান কিন্তু এই 2 নম্বরটা, ডিটেক্টরও হবে না, নিজেরা কোনো ইনভেনশন টিচার কিছুই করবে না এরকম নয়, অপরচুনিটি যেটা প্রোভাইড করা উচিত সেটা হলো নিজেদের নলেজকে কনস্ট্রাক্ট করার জন্য। হলো, তো আজকে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।